আগামী ৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার ভাদ্রী পূর্ণিমার দিন শতাব্দীর সর্বব্যাপক এবং সর্বদৃশ্যমান চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে, যা একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটির সবথেকে বড় বিশেষত্ব হল পৃথিবীর প্রায় ৯৫% মানুষ এই চন্দ্রগ্রহণটি এই দিন সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন। অর্থাৎ বিশ্বের ৯৫% মানুষের কাছে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে, যা বিগত ১০০ বছরেও দেখা যায়নি। এই চন্দ্রগ্রহণের আরও একটি বিশেষত্ব হলো এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এই পূর্ণগ্রাস পর্বটি প্রায় ৮২ মিনিট স্থায়ী থাকবে। এটি সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া চন্দ্রগ্রহণগুলির মধ্যে অন্যতম একটি দীর্ঘস্থায়ী ঘটনা। এই দীর্ঘ সময় ধরে গ্রহণ চলাকালীন চাঁদকে উজ্জ্বল কমলা বা সম্পূর্ণ লাল রঙে দেখা যাবে, যা ব্লাড মুন নামে পরিচিত। এই ঘটনাটি তখন ঘটে যখন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যালোককে ফিল্টার করে শুধুমাত্র লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাঁদের ওপর পৌঁছাতে দেয়। এই দৃশ্যটি খুবই আকর্ষণীয় এবং সম্পূর্ণরূপে বিরল হতে চলেছে। তাই অধীর আগ্রহ সহকারে সমগ্র বিশ্বব্যাপী এই ৭ই সেপ্টেম্বর রবিবারের চন্দ্রগ্রহণের অপেক্ষা করছে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে এই রবিবারের ৭ই সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণটি কখন হতে চলেছে, কোথায় কোন সময় চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে, এই চন্দ্রগ্রহণের কি কি প্রভাব থাকছে, কোন কোন বিষয়গুলি চন্দ্রগ্রহণের সময় আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন এবং সর্বোপরি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোন বিষয়গুলি অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন। তাই ৭ই সেপ্টেম্বর রবিবারের চন্দ্রগ্রহণ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ তথ্য প্রদান করবে। বন্ধুরা, বিজ্ঞানের ভাষায় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং তাদের তিনটি প্রায় একই সরলরেখায় থাকে, তখন চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে, যার ফলে সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না এবং চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়। আর এই ৭ই সেপ্টেম্বর রবিবারে চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এই সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিক্ষিপ্ত লাল আলো চাঁদের ওপর পড়বে, ফলে চাঁদকে গাঢ় লাল রক্তের বর্ণের মতো দেখতে হবে। আর এই চাঁদকে বলা হয় ব্লাড মুন। পূর্ণগ্রাস হচ্ছে মানে এই নয় যে গ্রহণের সময় চাঁদকে একেবারে দেখাই যাবে না। বন্ধুরা, চাঁদের পূর্ণগ্রাসের অর্থ হল চাঁদের রং সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাওয়া, অর্থাৎ চাঁদের রং সম্পূর্ণ লাল হয়ে যাওয়া, যাকে আমরা রক্তাক্ত চাঁদ বলে থাকি। ৭ই সেপ্টেম্বর রবিবারের চন্দ্রগ্রহণের সবথেকে বড় বিশেষত্ব হল এই চন্দ্রগ্রহণটি পৃথিবীর ৯৫% মানুষ দেখতে পাবেন। কারণ এই চন্দ্রগ্রহণটি এমন সময়ে এই বছর হচ্ছে যখন কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় সন্ধে পড়ছে, আবার কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় মাঝরাত্রি, আবার অপর কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় রাত্রির শেষ ভাগ থাকছে। এই কারণে বিশ্বের ৯৫% মানুষ এই চন্দ্রগ্রহণটি দেখতে পাবেন। ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে ৭ই সেপ্টেম্বর রবিবার রাত্রি ৯:৫৭ থেকে, অর্থাৎ গ্রহণ স্পর্শ এই সময় থেকে হচ্ছে। গ্রহণের পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত্রি ১১টা থেকে। এই পূর্ণগ্রাসের স্থিতি থাকছে ১ ঘন্টা ২৩ মিনিট। পূর্ণগ্রাসের মধ্যকালীন স্থিতি থাকছে ১১টা ৪১ মিনিটে। পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে রাত্রি ১২:২৩ এবং গ্রহণ সম্পূর্ণরূপে মোক্ষ বা সমাপ্তি হচ্ছে রাত্রি ১১:২৭। এই গ্রহণের সম্পূর্ণ সময়কাল থাকছে ৩ ঘন্টা ৩০ মিনিট, অর্থাৎ ভারতীয় সময় অনুসারে রাত্রি ৯:৫৭ থেকে রাত্রি ১:২৭ পর্যন্ত। বাংলাদেশে এই গ্রহণটির পূর্ণগ্রাস শুরু হবে ১১:৩৩ এবং পূর্ণগ্রাস থাকবে ১২:১৫। মধ্যপ্রাচ্যে অর্থাৎ
ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, ইরান এই সকল স্থানে এই গ্রহণটির পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি 9:33 যা থাকবে রাত 10:15 পর্যন্ত। ইউরোপের বিভিন্ন দেশে অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, পর্তুগাল এই সমস্ত দেশে এই গ্রহণটি দেখা যাবে 7ই সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় সন্ধ্যা 6:33 থেকে পূর্ণগ্রাস শুরু হবে এবং থাকবে রাত্রি 7:15 পর্যন্ত। আফ্রিকা মহাদেশে অর্থাৎ মিশর, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া প্রভৃতি দেশে এই গ্রহণটি দেখা যাবে রাত 10:43 থেকে, যা থাকবে রাত্রি 1:28 পর্যন্ত। অন্যদিকে অস্ট্রেলিয়া, চীনে এই গ্রহণটি ভোরবেলা দেখা যাবে। অন্যদিকে রাশিয়াতে এই গ্রহণটি দেখা যাবে মধ্যরাত্রিতে। কেবলমাত্র 2 আমেরিকা মহাদেশের কিছু অংশে এই গ্রহণটি দৃশ্যমান হবে না, কারণ তখন দিন থাকবে। বন্ধুরা, 7ই সেপ্টেম্বর রবিবারের এই চন্দ্রগ্রহণটি যেহেতু একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাই এই চন্দ্রগ্রহণের সূতককাল থাকছে। ভারতীয় শাস্ত্রে সূতককালের সময়টিকে অশুভ এবং অপবিত্র বলে গণ্য করা হয়। এই সময়ে বিভিন্ন শুভ কাজ, পুজো অর্চনা বা অন্যান্য মাঙ্গলিক কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। তাই রবিবার দিন ভাদ্রী পূর্ণিমা সংঘটিত হলেও সূতককাল শুরু হওয়ার পূর্বেই সমস্ত শুভ এবং মাঙ্গলিক কাজগুলি সম্পন্ন করে নেওয়া প্রয়োজন। ভারতীয় সময় অনুসারে রবিবারের এই চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর রবিবার দুপুর 12:57 থেকে, যা থাকবে রাত্রি 1:26 পর্যন্ত। অর্থাৎ গ্রহণ সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গেই সূতককালের সমাপ্তি ঘটবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূতককাল গ্রহণ শুরু হওয়ার প্রায় 9 ঘন্টা আগে শুরু হয়। সেই কারণে এই সূতককাল শুরু হচ্ছে রবিবার দুপুর 12:57 থেকে। সেই কারণে ভাদ্রী পূর্ণিমার যে কোনো শুভ এবং মাঙ্গলিক কাজ উক্ত সময়ের পূর্বেই সম্পন্ন করুন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ মূলত রাহু এবং কেতুর প্রভাবে হয়। ফলে চন্দ্রগ্রহণকে অশুভ এবং অপবিত্র হিসেবে গণ্য করা হয়। যেহেতু চন্দ্র হলো মনের কারক, তাই গ্রহণের সময় রাহু কেতুর প্রভাব মনের ওপর সরাসরি পড়ে। ফলে চন্দ্রগ্রহণের সময়কালে মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা এবং সিদ্ধান্তহীনতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি কর্মক্ষেত্রেও অপ্রত্যাশিত পরিবর্তন এবং চ্যালেঞ্জ আসে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা নতুন কাজ শুরু করা থেকে এই সময় অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে এই সময় ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা, বিশেষ করে মানসিক চাপ বা রক্তচাপের মতো বিষয়গুলিতে সতর্ক থাকা প্রয়োজন। শাস্ত্রমতে চন্দ্রগ্রহণের সময় যেহেতু এই সকল বিষয়গুলি ঘটে, তাই এই চন্দ্রগ্রহণের সময়কালীন আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলার কথা বলা হয়। সর্বপ্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো খাওয়া দাওয়া থেকে বিরত থাকা। যেহেতু এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাই এই গ্রহণের সময়কালে, বিশেষ করে গ্রহণ যে সময় শুরু হচ্ছে অর্থাৎ 7ই সেপ্টেম্বর রবিবার রাত্রি 9:57 থেকে রাত্রি 1:27 পর্যন্ত এই সময়কালে কখনোই কিন্তু খাওয়া দাওয়া করা যাবে না। এই সময়ে খাবার সম্পূর্ণরূপে দূষিত থাকবে এবং তা গ্রহণ করলে শরীরে নিশ্চিত রূপেই নেতিবাচক প্রভাব পড়বে। তাই 7ই সেপ্টেম্বর এই রবিবার দিন অবশ্যই রাত্রি 9:57 পূর্বেই রাত্রিকালীন আহার সম্পন্ন করুন। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো গ্রহণের সূতককালে দেবদেবীর মূর্তি স্পর্শ করা বা পুজো করা নিষিদ্ধ। সূতককাল যেহেতু শুরু হচ্ছে দুপুর 12:57 থেকে, তাই বাড়ির দেবদেবীর পূজা তার পূর্বেই সম্পন্ন করা প্রয়োজন। এর কারণ হলো এই সময়ে দেবতাদের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মন্দিরগুলি এই সময় বন্ধ রাখা হয়। তাই বিভিন্ন পুজো অর্চনা গ্রহণের সূতককাল লাগার পূর্বেই অর্থাৎ দুপুর 12:57 পূর্বেই সম্পন্ন করুন। তৃতীয়ত, গ্রহণের অশুভ প্রভাব থেকে খাবারকে রক্ষা করার জন্য রান্নাকৃত খাবার, দুধ এবং জলের পাত্রে অবশ্যই তুলসী পাতা রাখুন। তুলসীকে একটি পবিত্র এবং শুদ্ধকারী
উদ্ভিদ হিসেবে গণ্য করা হয়। তাই গ্রহণ শুরুর পূর্বেই অবশ্যই খাবার, জল বা দুধে তুলসী পাতা দিয়ে রাখুন। চতুর্থত, গ্রহণের সময়কালে ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, সুই ইত্যাদি ব্যবহার করাকে অশুভ বলে গণ্য করা হয়। এমনটা বিশ্বাস করা হয় এর ফলে কোনো দুর্ঘটনা এবং শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে। পঞ্চমত, গ্রহণ শেষ হওয়ার পর যে সমস্ত পরিধান করা পোশাক সেগুলি অবশ্যই পরিষ্কার করে নিতে হয় এবং স্নান করতে হয়। বাড়ির প্রতিটি কোণায় পরিষ্কার করতে হয় এবং গঙ্গা জল ছিটিয়ে রাখতে হয়। এর কারণ হলো গ্রহণের সময় জমে থাকা নেতিবাচক শক্তি এবং অপবিত্রতা দূর করা। এই কাজটি আপনি পরের দিন সকালবেলা সম্পন্ন করতে পারবেন। গ্রহণ শেষ হওয়ার পর পরের দিন স্নান পর্ব সেরে যদি সম্ভব হয় অবশ্যই দরিদ্র এবং অভাবী মানুষদের দান করুন। এই বিষয়টিকে শুভ ফলদায়ী বলে গণ্য করা হয়। এটি পুণ্যের কাজ এবং গ্রহণের সমস্ত অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে সাহায্য করে। বন্ধুরা, গ্রহণের সময়কালে বা গ্রহণের সূতককালে কখনোই কোনো গুরুত্বপূর্ণ বা নতুন কাজ এইগুলি কখনোই করা উচিত নয়। এই সময়ে কাজ করা সফল হয় না এবং বাধাগ্রস্ত হয়। পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে খালি চোখে সরাসরি গ্রহণ একেবারেই দেখা উচিত নয়, কারণ এটি চোখের জন্য ক্ষতিকর হতে পারে। এর অশুভ রশ্মি শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। গ্রহণের সময়কালে যে বিষয়টি করা সবথেকে উত্তম এবং শুভ বলে গণ্য করা হয় তা হলো মন্ত্র জপ ও ধ্যান করা। এই সময়কালে অর্থাৎ গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, চন্দ্র বীজ মন্ত্র, রাহু কেতুর মন্ত্র এবং সর্বোপরি হনুমান চালিসা ও বজরংবাণ পাঠ বা শ্রবণ করার কথা বলা হয়। এর পাশাপাশি আপনি গ্রহণের সময় যদি ধ্যান করতে পারেন সেটি আরও আপনার পক্ষে সুফলদায়ী হয়ে উঠতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের বিশেষ বিশেষ বিষয় অবশ্যই পালন করার কথা বলা হয়। গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন সময়ে অবশ্যই ঘরের ভিতর থাকা প্রয়োজন। এই সময় গ্রহণের অশুভ রশ্মি সরাসরি গর্ভের শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যা জন্মগত ত্রুটির কারণ হতে পারে। তাই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা অবশ্যই ঘরে থাকুন। তারা এই সময় কোনোভাবেই কোনো প্রকার ধারালো বস্তু ব্যবহার করবেন না। গর্ভের শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে গঠিত হওয়ার জন্য এই নিয়মটি কঠোরভাবে পালন করা হয়। এর পাশাপাশি এই সময়ে গর্ভবতী মহিলাদের কোনো প্রকার খাওয়া উচিত নয়, কারণ খাদ্য দূষিত থাকে এবং মা ও শিশু স্বাস্থ্যের পক্ষে এই বিষয়টি খারাপ প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে যদি সম্ভব হয় তাহলে গর্ভবতী মহিলাদের পেটে লাল বা গেরুয়া রঙের তিলক আঁকার কথা বলা হয়। এর কারণ হলো এই রঙগুলি অশুভ শক্তিকে প্রতিরোধ করে এবং গর্ভের শিশুকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। এবং সর্বোপরি গর্ভবতী মহিলাদের এই সময়ে ভগবানের নাম ও মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়। এর মাধ্যমে মায়ের মন শান্ত থাকে এবং গর্ভের শিশুও ঐশ্বরিক সুরক্ষায় সুরক্ষিত থাকে। বন্ধুরা, শাস্ত্রমতে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ নিঃসন্দেহে একটি অশুভ ও অপবিত্র বিষয় হিসেবে গণ্য করা হয়, কিন্তু এই গ্রহণ কিন্তু আমাদের কাছে একটা বড় সুযোগ। মন্ত্র জপ, ধ্যান বা ঈশ্বরের নাম স্মরণ করার মাধ্যমে গ্রহণের সমস্ত নেতিবাচক শক্তি, নেতিবাচক দিক, অশুভ প্রভাবকে আমরা ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে পারি। এটি আমাদের মানসিক এবং আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী করে তোলে। চন্দ্রগ্রহণ একটি বিরল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা, যা নিয়মিত ঘটনা। এই সময়টিতে আমাদের আধ্যাত্মিক চর্চা এবং আত্ম উপলব্ধি করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। এটি একটি সুযোগ যখন আপনি জাগতিক বিষয় থেকে নিজেকে সরিয়ে দিয়ে নিজের ভেতরের সত্তার সাথে সংযোগ স্থাপন করতে পারেন। তাই গ্রহণ কেবল একটি ভয়ের সময় নয়, বরং এটি হলো আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি ও ঈশ্বরের কৃপা লাভের একটি বিশেষ সুযোগ। আর এই সুযোগকে অবশ্যই কাজে লাগান। গ্রহণের দিন কিভাবে অপরাজিতা মূল ধারণ করা যায়, গ্রহণের সময় আর কি কি বিশেষ বিশেষ কাজ করা যায় তা পরের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং তারই সঙ্গে আলোচনা করব যে এই গ্রহণ বিভিন্ন রাশির উপর কি কি প্রভাব ফেলতে চলেছে।
আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।